বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। স্প্যান বসানো শেষে এগিয়ে চলছে পদ্মা সেতুতে রোড স্ল্যাবের কাজ। এরই মধ্যে বসেছে অর্ধেকেরও বেশি। 1 বছরের মধ্যে যোগ হবে বাকিগুলো। ধুঁকতে থাকা রেলের স্বপ্ন এখন বুলেট ট্রেনের যুগে প্রবেশের। সম্ভাব্যতা যাচাইয়ের পর শেষ নকশার কাজও, এমন উদ্যোগ বিলাসিতা বলছেন বিশেষজ্ঞরা। দেশ জুড়ে জেঁকে বসেছে শীত, বুধবারের আগে কাটবে না কুয়াশা, শৈত্যপ্রবাহের আভাস। এবং গাজীপুরের শীতলক্ষ্যা পাড়ে কাপাসিয়া শ্রীপুর আঞ্চলিক সড়কে ভাঙন, দেবে গেছে প্রায় 50 থেকে 60 মিটার এলাকা, বন্ধ যান চলাচল। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। পদ্মা সেতুতে বসে গেছে সব স্প্যান, অর্ধেকের বেশি রোড স্ল্যাবের কাজও শেষ। 1 বছরের মধ্যে সব স্ল্যাবের কাজ শেষ করা যাবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। রোড স্ল্যাবগুলো বসে গেলে রেল স্ল্যাব নিয়ে জটিলতা হবে না বলে মনে করেন পরিচালক। এদিকে কাজ দ্রুত শেষ করার জন্য 3 শিফট করার পরিকল্পনা করা হচ্ছে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। সব স্প্যানে দৃশ্যমান এখন পদ্মা সেতু। স্বপ্নের নতুন এক দিগন্তের দিকে হাঁটছে দেশ। দৃশ্যমান স্প্যানগুলোর বড় একটি অংশ জুড়ে চোখে পড়ে স্ল্যাব বসে যাওয়ার দৃশ্য। দ্বিতল এই সেতুর উপরের অংশে বসছে রোড স্ল্যাব, আর নিচের অংশে রেল স্ল্যাব। পুরো সেতুতে যোগ হবে 2791টি রোড স্ল্যাব আর 2959টি রেলওয়ে স্ল্যাব। উপরে চলবে 4 লেনের গাড়ি, তাই রোড স্ল্যাবগুলোর দৈর্ঘ্য 22 মিটার আর চওড়া 2 মিটার। নিচে সিঙ্গেল লাইনের রেল, তুলনামূলক ছোট তাই এই অংশের স্ল্যাব। প্রতিটি স্ল্যাব 8 মিটার লম্বা আর 2 মিটার চওড়া। এখন পর্যন্ত সেতুতে যোগ করা হয়েছে 1890টি রেল স্ল্যাব। সে তুলনায় রোড স্ল্যাব বসেছে কিছুটা কম, 1261টি। সেতুর উপরের অংশ দিয়ে ভিতরে প্রবেশ করাতে হবে রেল স্ল্যাব। একবার উপরের অংশে রোড স্ল্যাব বসে গেলে নিচের অংশে রেল স্ল্যাব প্রবেশ করানো সম্ভব হবে না, তাই আগে সেগুলো বসানোর কাজ শেষ করা হচ্ছে। তবে রোড স্ল্যাবের কাজকেই বেশি চ্যালেঞ্জিং বলে মনে করছেন প্রকল্প পরিচালক। রেলটা আগে করার পরে রোড করি, কাজে রেলটা আমাদের কাছে ক্রিটিক্যাল না এবং কাজটাও সহজ। সেজন্য আমরা রোড স্ল্যাবের দিকে আমাদের পরবর্তী ক্রিটিক্যাল পয়েন্ট রোড স্ল্যাব, এটাই আমরা চেষ্টা করছি 3 শিফটে কাজ করার। আমরা লোকবল সংগ্রহের চেষ্টা করছি। সেতুতে 12,000 পিস রেলিং বসানো হবে। নভেম্বর মাস থেকে সেটারও কাজ শুরু হয়েছে। সবগুলো স্প্যান বসানোর পর বাকি থাকবে এই রেল ও রোড স্ল্যাব বসানোর কাজ। এখন পর্যন্ত অর্ধেকের বেশি স্ল্যাব বসানো গেছে। কাজের অগ্রগতিতে সন্তুষ্ট প্রকল্প কর্তৃপক্ষের আশা, আগামী 1 বছরের মধ্যেই স্ল্যাব বসানোর কাজ শতভাগ শেষ করা যাবে। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। এদিকে স্বপ্নের পদ্মা সেতুর পূর্ণাঙ্গ অবয়ব দৃশ্যমান হওয়ায় তা দেখতে পদ্মা তীরের মাওয়া শিমুলিয়ায় ভিড় করছেন মানুষ। বৃহস্পতিবার 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর সবশেষ স্প্যান বসে যাওয়ার পর ছুটির দিন শুক্রবার উৎসুক মানুষ ভিড় করেন। বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। কৌতূহলী মানুষের পদচারণায় মুখর পদ্মা তীরের মাওয়া শিমুলিয়া। নদী তীরে নানা বয়সী মানুষের এই কোলাহল শুক্রবার দিনভর। বিকেলে ভিড় আরো বেড়ে যায়। রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে আসেন উৎসুক লোকজন। আজকে পদ্মা সেতু দেখতে এসেছি, অনেক ভালো লাগছে। ঢাকা থেকে দেখতে আসছি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা সেতু। পদ্মার নির্মল পরিবেশ আর নৈসর্গিক দৃশ্য, তার উপর বীরত্বগাথা পদ্মা সেতু ঘিরে এখন বিশেষ পরিবেশ। পুরো সেতু দৃশ্যমান হয় মাওয়া প্রান্তে পর্যটনের অপার সম্ভাবনা হাতছানি দিয়ে ডাকছে। লাস্ট স্প্যানটা বসানো হয়েছে, তো সেটা দেখার জন্য সেই ঢাকা থেকে এখানে আসা। মেগা প্রজেক্ট, খুব ভালো লাগছে। ফ্যামিলি ট্যুরে সবাই মিলে একটু আনন্দ করতে আসছি। মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতু সরাসরি দেখা যায়। রাজধানী থেকে এখানে আসতে সময় লাগে মাত্র 30 মিনিট। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এদিকে পুরো পদ্মা সেতু দৃশ্যমান হওয়ার প্রভাব পড়েছে ঢাকার পুঁজিবাজারেও। গেল 15 মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ডিএসই, বেড়েছে বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দামও। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন পদ্মা সেতু নির্মাণে মাইলফলক বিনিয়োগকারীদের
আস্থা ফিরিয়েছে। হরিপদ সাহা রিপোর্ট। দেশের অবকাঠামোগত উন্নয়নে এক মাইল ফলকের দিন ছিল 10 ডিসেম্বর। সব স্প্যান বসে যাওয়ায় দৃশ্যমান হয় পুরো পদ্মা সেতু, আর তার প্রভাব পড়েছে ঢাকার পুঁজিবাজারেও। বৃহস্পতিবার ডিএসইএক্সে যোগ হয়েছে 24 পয়েন্ট, আর এতেই পদ্মা সেতুর সব স্প্যান বসে যাওয়ার দিনে 15 মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় সূচকটি। শেষ স্প্যানটাও বসলো, এটাও কিন্তু মানুষের মনস্তাত্ত্বিক যে একটা আপনার অবস্থা, সেখানে কিন্তু খুবই পজিটিভ একটা ইম্প্যাক্ট রাখে। শেয়ার বাজার যেটা অর্থনীতিকে রিফ্লেক্ট করার কথা, যদিও দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশে হচ্ছিল না, বাট এটা হবে বলে আমরা আশা করি। ডিএসইর ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের মার্চে প্রধান সূচক নামতে নামতে 3600 পয়েন্টে গিয়ে ঠেকে, যা গেল বছরের আগস্টের শেষে ছিল 5095 পয়েন্ট। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নানা রকম উদ্যোগে বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছেন বলে মনে করেন এই বিশ্লেষক। লেনদেনের পরিমাণ এবং সূচকের অবস্থান দুটোই আশাজনক। এর প্রধানত কারণ হচ্ছে বাজার ব্যবস্থাপনায় বিনিয়োগকারীদের আস্থা। সপ্তাহ ব্যবধানে ডিএসইর সরিয়া ও বাছাই সূচকে যোগ হয়েছে যথাক্রমে 34 ও 48 পয়েন্ট করে। দৈনিক গড় লেনদেন 55 কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে 834 কোটি টাকা। গত সপ্তাহে দর বাড়ার শীর্ষ 5 প্রতিষ্ঠান ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং, ইউনিলিভার কনজিউমার কেয়ার, ফরচুন শুজ, রূপালী ইন্স্যুরেন্স এবং ফাইন ফুডস। এদিকে দাম হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ ল্যাম্পস, সিএপিএম বিডিবিএল ফান্ড, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও আনোয়ার গ্যালভানাইজিং। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সপ্তাহ ব্যবধানে বাজার মূলধন বেড়েছে 11,339 কোটি টাকা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। করোনা নির্জনতায় বদলে গেছে রংপুর চিড়িয়াখানা। চিড়িয়াখানার নতুন নতুন সদস্যদের খবর থাকছে সংবাদের শেষাংশে। ধুঁকতে থাকা রেল বিভাগ এবার স্বপ্ন দেখছে বুলেট ট্রেনের যুগে প্রবেশের। এরই মধ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও বিশদ নকশার কাজ শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে। মন্ত্রী জানান, দ্রুতই কাজ শুরু হতে পারে। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, সার্বিক রেল ব্যবস্থাপনার উন্নয়ন না করে এমন উদ্যোগ হবে বিলাসিতা। নাজমুস সালেহের রিপোর্ট। বাংলাদেশের ট্রেন এখনো চলছে 70% মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন আর 50 ভাগেরও বেশি ঝুঁকিপূর্ণ লাইন দিয়ে। 100 কোটি টাকা বাজেট ঘাটতি আর প্রতি বছর গড়ে 2000 কোটি টাকা লোকসান দিয়ে পরিচালিত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এ অবস্থায় লক্কড় ঝক্কড় রেলের বেহাল দশা না ঘুচিয়েই বুলেট ট্রেনের প্রকল্প হাতে নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। ইতোমধ্যে 110 কোটি টাকা খরচ করে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও বিশদ নকশার কাজ শেষ করেছে রেলওয়ে। পরিকল্পনা অনুযায়ী ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত 227 কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণ করা হবে 6টি অত্যাধুনিক রেল স্টেশন। ট্রেন চলবে ঘন্টায় 300 কিলোমিটার বেগে, মাত্র 50 মিনিটেই পৌঁছে যাবে চট্টগ্রাম। অনেকটা রূপকথার মতো। সারা পৃথিবীতে যত হাই স্পিড রেলওয়ে আছে, সর্বাধিক হাই স্পিড সেই আদলেই আমরা ডিজাইন করছি। স্পিড ধরা হয়েছে 300 কিলোমিটার প্রতি ঘন্টায়। এটা ডবল ট্র্যাক থাকবে, এটাতে ইলেকট্রিক ট্র্যাকশন হবে এবং এটা সিগন্যালিং ব্যবস্থা হবে অটোমেটিক। প্রতিদিন 50,000 যাত্রী পরিবহন করা সম্ভব হবে বুলেট ট্রেনের মাধ্যমে। রেলমন্ত্রী জানান, আগামী বছর জুন মাসে চূড়ান্ত কাজের কর্মপরিকল্পনা নেওয়া হবে। হাই স্পিড ট্রেনের এই প্রকল্পটা বাস্তবায়নের জন্য বহু যারা সামর্থ্যবান যারা দেশ তাদের আগ্রহ প্রকাশ করেছে। এইখানে বিনিয়োগ যদি আমরা দেখি যে এটা আমাদের জন্য ভায়াবল বা এটা মাননীয়, নিশ্চয়ই আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সেটা বিবেচনা করবেন। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, দেশের সার্বিক রেল ব্যবস্থাপনা খুবই নাজুক। এমন প্রেক্ষাপটে বুলেট ট্রেন টেকসই তো হবেই না, বরং রেলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বুলেট ট্রেনটা সময় উপযোগী হচ্ছে না। তার আগের ধাপ যেটা ইলেকট্রিক ট্রেন এবং নেটওয়ার্কের বিস্তৃতি এবং ইনফ্রাস্ট্রাকচারের সক্ষমতা আমার যদি না থাকে, অর্থনৈতিকভাবে সফল হবে কি না নাকি দেউলিয়া হবে, সেই ব্যাপারে কিন্তু দ্বিতীয়বার ভাবনার ব্যাপার আছে। প্রাথমিকভাবে 96,000 কোটি টাকা সম্ভাব্য ব্যয় ধরে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের শীতলক্ষা নদীর পার ঘেঁষা কাপাসিয়া শ্রীপুর আঞ্চলিক সড়কে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে।
বৃহস্পতিবার রাতে দস্যু নারায়ণ এলাকায় সড়কটির অন্তত 50 থেকে 60 মিটার অংশ দেবে যাওয়ায় বন্ধ হয়ে গেছে 2 উপজেলার সড়ক যোগাযোগ। আর এতে দুর্ভোগে পড়েন এলাকাবাসী। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত 11টার দিকে গাজীপুরের কাপাসিয়া শ্রীপুর আঞ্চলিক সড়কের দস্যু নারায়ণ এলাকায় ফাটল দেখা দেয়। ভোর রাতে সড়কটির 50 মিটারের বেশি অংশ প্রায় 15 ফুট পর্যন্ত দেবে যায়। এতে ওই রুটে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। রাত 10টার দিকে একটু ছিল, শেষ পর্যন্ত শেষ রাতে ভোর রাত্রে যায় হঠাৎ করে নিচে ডাবে গেছে। যাওয়ার পর এখন 4বার হয়েছে। 4বার হওয়াতে আমরা তো খুবই আতঙ্ক। রাত্রেবেলা বাজারে পাখারা ছিল, পাহাড় আসছি, একটা শব্দ হয়েছে, গাড়ি আসছিল, গাড়ি আসছে বলে কইছে ভাঙিয়ে গেছে, ভাঙে নিচের দিকে ড্রাইভার যাইতেছে। যান চলাচল স্বাভাবিক করতে সড়কটি মেরামতে কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। বালি ফিলিং করে তার উপরে আমরা পাথর ইটের একটা লেয়ার দিয়ে মোটামুটি যান চলাচলটাকে স্বাভাবিক করার চেষ্টা করতেছি। সড়কটির একই স্থানে 16 বছরে এ নিয়ে 4বার ভাঙন দেখা দিল বলে জানিয়েছেন স্থানীয়রা। সময় সংবাদ, গাজীপুর। করোনার ভ্যাকসিন কেনা এবং বিতরণের জন্য উন্নয়নশীল দেশগুলোকে $900 কোটি দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সহায়তা পাবে সদস্য দেশ হিসেবে বাংলাদেশও। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে ম্যানিলা ভিত্তিক ব্যাংকটি। এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া জানান, ভ্যাকসিনের সঠিক বিতরণের জন্য সব দেশকে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে একসাথে কাজ করতে হবে। এডিবি জানায়, সদস্য দেশগুলোর জন্য 50 কোটি ভ্যাকসিনের আমদানি নিশ্চিত করবে সংস্থাটি। পাশাপাশি হিমাগারে সংরক্ষণ, বিমানে পরিবহন, দেশগুলোতে সংরক্ষণ ও বিতরণেও সরবরাহ করা হবে এডিবির অর্থ। এশিয়ার দেশগুলো বিভিন্নভাবে ভ্যাকসিন আমদানির পরিকল্পনা করছে, তবে ফিলিপিন্স আর ইন্দোনেশিয়ার মতো দেশগুলো ভ্যাকসিন বিতরণের ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়বে, কারণ এই ভ্যাকসিন সংরক্ষণ করতে হবে -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। দেশের বিভিন্ন জেলায় জেঁকে বসছে শীত। ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে প্রতিদিনই। গেল এক সপ্তাহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে মারা গেছে 12 শিশু। চিকিৎসা নিয়েছেন 5 শতাধিক মানুষ। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। ভোরে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে রাজশাহী। খেতে শিশিরে ভিজে আছে মাঠের বিভিন্ন ফসল। সড়কে ঝুঁকি এড়াতে সকালে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কনকনে ঠান্ডা বাতাসে সবচেয়ে দুর্ভোগে পড়েছে ভাসমান ও ছিন্নমূল মানুষ। পথের ধারে খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণে আপ্রাণ চেষ্টা তাদের। আর চাদর অথবা গরম কাপড় মুড়িয়ে কাজে বের হচ্ছে গ্রামীণ জনপদের খেটে খাওয়া মানুষেরা। ঠান্ডার লেগে আগুন পাচ্ছি, শীত, কোনো কিছু বস্ত্র নাই, কুয়ার সাথে কাজকর্ম করা তো খুব কষ্ট লাগছে তো। এদিকে শীতের কারণে রামেক হাসপাতালে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। শীতের কারণে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, এই কারণে আমরা এখানে আসছি। ঠান্ডা লাগছে, কারেন্টের তাপ দিচ্ছে। শ্বাসকষ্ট বেড়ে গেলে বাচ্চা দুধ খেতে পারবে না বা জ্বর বেড়ে যাচ্ছে, এবং অর্থাৎ কখন তাকে হাসপাতালে নিয়ে আসতে হবে, সময় মতো হাসপাতালে নিয়ে আসতে হবে, সেই ব্যাপারেও আমরা পরামর্শ দিচ্ছি। কুয়াশা কেটে গেলেই শীতের তীব্রতা আরও বাড়বে বলে আভাস দেন এই আবহাওয়াবিদ। কুয়াশাটা আরও মোটামুটি 5 থেকে 7 দিন, 1 সপ্তাহের মতো আর থাকতে পারে। তারপরে আস্তে আস্তে তাপমাত্রা কমবে। মেডিকেলে ঠান্ডাজনিত রোগে বর্তমানে শিশু ওয়ার্ডে 200-র বেশি রোগী ভর্তি রয়েছে। উত্তরাঞ্চলে বেড়েছে শীতের প্রকোপ, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। শীতার্ত মানুষের খবর জানাতে রংপুর নগরীর আলমনগর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার রতন সরকার। রতন, রংপুর আসলে হিমালয়ের পাদদেশে খুব কাছাকাছি অবস্থান, যার কারণে কিন্তু এই রংপুর সহ এই অঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেখানে শীতের তীব্রতা এবং এর আগাম উপস্থিতি প্রতিবারের ঘটনা। এবারও কিন্তু শীত ইতিমধ্যে এসেছে এবং এখন যে পরিস্থিতি চলছে এটি আসলে এই মৌসুমের প্রথম শীতের বড় রকমের একটি আঘাতই বলবো, যার কারণে কিন্তু এখানকার বিশেষ করে দরিদ্র অসহায়
অসহায় ছিন্নমূল মানুষের জীবনে কিন্তু শীত এরই মধ্যে একটি অস্বস্তিকর পরিবেশ এবং মানে অসহ্য একটি অবস্থায় এসে এরই মধ্যে পড়েছে। আমরা এই নগরীর বিভিন্ন এলাকায় দেখছি ছিন্নমূল যে মানুষগুলো আছে তাদের আশ্রয়ের ক্ষেত্রে কিন্তু সরকারি বেসরকারি অফিস আদালতের বারান্দা, রেল স্টেশন, এই সমস্ত জায়গায় তাদের অবস্থান। এছাড়া নগরীর যেসব বস্তি এলাকা আছে সেখানে কিন্তু নিম্ন আয়ের মানুষের বসবাস। আমরা যদি একটু লক্ষ্য করি, অন্যান্য বছর আমরা দেখি যে শীতের কাপড় বা মোটা গরম কাপড়ের অভাবে মানুষ কিন্তু এই অঞ্চলের মানুষ প্রচুর আগুনের কুণ্ডলি জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করে। আমরা এখনও দেখছি যে আসলে রেল লাইনের পাশে এই এলাকার কিছু লোকজন আগুনের কুণ্ডলি পাকিয়ে শিশুদের নিয়ে বসে কিন্তু তারা শীত নিবারণের চেষ্টা করছে। এই পরিস্থিতির কারণে এই বিভিন্ন দুর্ঘটনা এই অঞ্চলে প্রচুর ঘটে থাকে। গত 2 বছর আমরা দেখেছি যে প্রচুর মানুষ এই আগুন তাপাতে গিয়ে তারা কিন্তু অগ্নিদগ্ধ হয়েছে এবং বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে। সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে বারবারই কিন্তু এই ধরনের আগুন তাপানোর ঘটনাতে নিবৃত্ত থাকার কথা বলা হয়, কিন্তু আসলে বাস্তবতা এমনই। এই মানুষগুলোর জীবনে আসলে তাদের আর্থসামাজিক অবস্থার কারণে কিন্তু তারা বেশিরভাগ সময় গরম কাপড় তারা সংগ্রহ করতে পারে না, যার কারণে কিন্তু বাধ্য হয়ে এই ধরনের খড়কুটো জ্বালিয়ে তাদের শীত নিবারণের চেষ্টা করতে গিয়ে আমরা দেখেছি যে আসলে এইভাবে তারা অগ্নি দুর্ঘটনার শিকার হয়ে অসহ্য জীবনে অতিবাহিত করে। তো এই ছিল আমার কাছে রংপুর অঞ্চলে শীতের সর্বশেষ। রাব্বি। রংপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রতন সরকার। জনপদের সময় আরও থাকছে। গাইবান্ধায় সোলার প্ল্যান্টের নামে জমি দখলের অভিযোগ, চাকরি দেওয়ার নামে হাতিয়ে নেওয়া হয় টাকা, প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। সোলার প্ল্যান্টের মাধ্যমে জাতীয় গ্রিডে 30 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা বলে নিয়োগ বাণিজ্য ও খাস জমি দখলের অভিযোগ উঠেছে এটিএক্স এনার্জি নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সোলার প্রকল্পটি অবৈধ জানিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। গোবিন্দগঞ্জের হরিরামপুরে করতোয়া নদীর তীরে এটিএক্স এনার্জির সৌর বিদ্যুৎ প্রকল্প। এখানে অবৈধ কিছু হয় না। ঢুকতেই নিরাপত্তা কর্মীদের বাধা, খাস জমি দখলের পাশাপাশি স্বজনদের চাকরি দেওয়ার প্রলোভনে স্বল্প মূল্যে মালিকানা জমি কিনে টাকার বিনিময়ে প্রকল্পে চাকরি দেওয়ার অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। মানুষের কাছে চাকরি দেবার কথা কয়া টাকা পয়সা হাতে নিচ্ছে। এটা দুটো চাকরি দিতে 2,40,000 টাকা নিচ্ছে। কাকু বলতেছে 2 লাখ, কাকু বলতেছে 3 লাখ, কাকু বলতেছে 5 লাখ। হলে চাকরি দেব, না হলে না দেব। প্রকল্প সম্পর্কে কিছুই বলতে পারলেন না প্রতিষ্ঠানের সুপারভাইজার। প্রকল্পের জন্য সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন প্রশ্নে ডিসিএসপি পরিদর্শন করেছেন বলে জানান আরেক কর্মকর্তা। স্থানীয় সংসদের ডিও লেটার ছাড়া প্রতিষ্ঠানটি কোনো প্রমাণ দেখাতে পারেনি বলে জানান ইউএনও। আর অবৈধ এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। এটা আমরা সঠিক বলতে পারবো না, কোথায় সব সঠিক কিছু জানি না। এই কোশ্চেনগুলো কখনো করিনি, এই জন্য আর কি বলতে পারতেছি না। এখানে ডিসি সাহেব আপনার এখানে ভিজিট করে গেছেন, তারপরে এসপি সাহেব ভিজিট করে গেছেন। আমি ওনাদেরকে একদিন তলব করছি আমার অফিসে। আমি বললাম যে আপনারা এরকম করছেন, ভালো কথা ভাই, এইরকম ওরা এমপি মহোদয়ের ডিও লেটার, মন্ত্রী মহোদয়ের একটা ডিও লেটার দেখাইলো। আমি বললাম যে আমি তো স্থানীয় প্রশাসন, আপনারা কাজ করেন কি করেন সেটা আমি অন্তপক্ষে আমাকে তো অবগত করা আপনাদের উচিত ছিল। এটা আমাদের কোনোটাই আমাদের নলেজে নাই এবং যে কাজগুলো করছে সকলেই অবৈধ এবং গঠিত কাজ এবং পানিশাবল অফেন্স। তবে এটিএক্স এনার্জির ব্যবস্থাপনা পরিচালকের দাবি, প্রধানমন্ত্রীর ভিশন 2021 বাস্তবায়নে নেয়া প্রকল্প নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এমপি সাহেব আমাদের ডিও লেটার দিচ্ছে কাজ ইনিশিয়াল শুরু করার জন্য। ডিসি অফিসে খোঁজ নিয়ে জেলা প্রশাসক বরাবর একটা আবেদন করছি। আমরা কোনো ধরনের অনৈতিক কাজে জড়িত না। প্রতিষ্ঠানটি কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই সৌর বিদ্যুৎ প্লান্টে বিভিন্ন পদে গোবিন্দগঞ্জ সহ আশপাশের বিভিন্ন জেলার শতাধিক যুবককে টাকার বিনিময়ে নিয়োগ দেয় বলে অভিযোগ রয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির মধ্যেও খুলনা থেকে চিংড়ি রফতানি স্বাভাবিক রয়েছে। সবশেষ অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম 4 মাসে কিছুটা বেশি চিংড়ি ইউরোপের বাজারে গেছে। তবে বেশিরভাগ রফতানিকারক বলছেন এ শিল্পকে এগিয়ে নিতে সমন্বিতভাবে দ্রুত কাজ করতে হবে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি।
গত অর্থবছরের মাঝামাঝি সময় থেকে বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির ধাক্কায় চিংড়িসহ হিমায়িত মৎস্য খাতে রপ্তানিতে এক প্রকার ধস নামে। তবে ধীরে ধীরে সেই পরিস্থিতি সামলে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হিমায়িত মৎস্য শিল্প। মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ইউরোপের বাজারে চিংড়ি রপ্তানি হয়েছে 14,044 মেট্রিক টন, যার মূল্য 1,082 কোটি টাকা। গত অর্থ বছরে ছিল 12,151 মেট্রিক টন। গত বছরের সাথে তুলনা করলে চলতি অর্থ বছরে প্রায় 2,000 মেট্রিক টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করা হয় বেশি। করোনার প্রকোপ কমা শুরুর পর থেকেই জুন থেকে কিন্তু আবারও আমরা আমাদের মৎস্য রপ্তানি কিন্তু আবারও ঘুরে দাঁড়িয়েছে। অন্যদিকে রপ্তানিকারকরা বলছেন প্রান্তিক চাষিদের কাছ থেকে পর্যাপ্ত সরবরাহ থাকলে এবং এখাতে রাষ্ট্রীয়ভাবে যোগাযোগ বাড়ালে চীন ও আমেরিকার বৃহত্তর বাজার ধরা সম্ভব। চায়নার সাথে রপ্তানি কার্যক্রমেও অনেক আইনগত জটিলতা আছে, তাদের যে পরীক্ষা নিরীক্ষার যে কন্ডিশনগুলো এগুলো অনেক প্রকট। এই সমস্ত জায়গায় সরকার, আমাদের এমবেসিগুলো, আমাদের রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, আমরা যদি সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্ত জায়গায় ড্রাইভ দেই তাহলে এই সমস্ত মার্কেটগুলো বাংলাদেশের চিংড়ির জন্য নতুন করে উঠে আসতে পারে। গত অর্থবছরে বাংলাদেশ থেকে হিমায়িত মৎস্য রপ্তানি হয় 4,500 কোটি টাকার। এর মধ্যে শুধুমাত্র খুলনা থেকে চিংড়ি রপ্তানি হয়েছে 4,000 কোটি টাকা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। টাঙ্গাইলের পার্ক বাজারে সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে। প্রতিটি সবজি কেজিতে 20 থেকে 25 টাকা পর্যন্ত কমেছে। আর এতে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এলেও লোকসান আশঙ্কায় কৃষক ও পাইকারি ব্যবসায়ীরা। টাঙ্গাইল থেকে কাদের তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবিতে রিপোর্ট। ছুটির দিন হওয়ায় টাঙ্গাইলের সবচেয়ে বড় পাইকারি সবজির বাজারে মানুষের উপচে পড়া ভিড়। শীতের সবজির ভরা মৌসুম, তাই বাজারে সরবরাহ ব্যাপকভাবে বেড়েছে। এতে গত এক সপ্তাহের ব্যবধানে সবজি প্রকারভেদে 20 থেকে 25 টাকা পর্যন্ত কমেছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন ও মূলার দাম অনেক বেশি কমে গেছে। এতে কৃষক ও পাইকাররা লোকসানের আশঙ্কায় রয়েছেন। দাম কম, অর্ধেকের কমে এসে গেছে, বেশি বেশি নিতে আছে। একদিন আর 3 দিন বাজারে আয় না, খুব সস্তা পাইতেছেন। প্রচুর লস, এই লসের কথা বলা যাবে না। কাঁচামরিচ মুখ আমি 70 টাকা, টাঙ্গাইল 50 টাকা 60 টাকা। এক সপ্তাহের ব্যবধানে হাটবাজারে সবজির দাম অনেক কমে যাওয়ায় স্বস্তিতে সাধারণ ক্রেতারা। সব রকমের সবজি পাওয়া যায়, দামটা মোটামুটি সাধ্যের মধ্যে আছে। এখন 1 কেজির দাম কিনি, আগে সেখানে 250 গ্রাম এরকম, মানে ফরেস্ট ওয়ান এরকম দাম ছিল আর কি। এদিকে বাজারে নানা সমস্যার কথা জানিয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সংশ্লিষ্টরা। এই বাজারে রাস্তার অসুবিধা, মাছ বাজারে রাস্তা নাই। কর্তৃপক্ষ যদি এই বাজারের দিকে একটু নজর দিত তাহলে ক্রেতা বিক্রেতা সবার জন্য ভালো হইতো। টাঙ্গাইল পার্ক বাজারে সব মিলিয়ে দোকান রয়েছে প্রায় 1,500। সময় সংবাদ, টাঙ্গাইল। করোনার দীর্ঘ বন্ধের পর খুলেছে রংপুর চিড়িয়াখানা। সুযোগ পেয়ে এই বন্ধে জীবনের ক্লান্তি কাটাতে যাচ্ছেন মানুষ। তারিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত রতন সরকারের রিপোর্টে। করোনাকালেই 7 বছরের একাকিত্ব ঘুচেছে। কালা পাহাড় আর জলনুপুরের আগমনে সরব এখন জলহস্তি লিওনের ঘের। তাই যেন আনন্দে খুনসুটিতে মেতে ওঠে কেয়ারটেকারের সঙ্গে। অনেকটাই বদলে যাওয়া পরিবেশ, বেশ উপভোগ্য বলছেন দর্শনার্থীরা। দীর্ঘদিন বাচ্চারাও তো বিনোদন থেকে দূরে আছে, তারপরও স্বাস্থ্যবিধি মেনে আমরা আসছি এবং বাচ্চারা এগুলো উপভোগ করছে। লাইফে এখানে আমি ফার্স্ট টাইম আসছি, মানে জাতীয় পশু পাখি দেখতেছি এবং অনেক এনজয় করতেছি। বাচ্চা কাচ্চারা যখন মানে না, নিরাপত্তা বজায় রেখে আমরা আসছি দেখার জন্য, ভালোই লাগতেছে। কোলাহলমুক্ত অনুকূল পরিবেশে বেশ কিছু প্রাণীর বংশ বিস্তার ঘটছে বা ঘটেছে। বনের জন পরিবেশ, এরকম পরিবেশ এই করোনাকালীন সময় হওয়াতে যেসব জায়গায় জোড়া ছিল, যেন হরিণ ছিল, আমাদের হরিণের বাচ্চা হয়েছে বেশ কয়েকটা। তারপর আমার গাধা ছিল, যে গাধাটা প্রেগনেন্ট হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলায় কিছুটা উদাসীনতা দেখা গেলেও কর্তৃপক্ষ বলছে ব্যবস্থা নেওয়া হয়েছে। একটু কড়াকড়ি নিয়ম আরোপ করা উচিত, যাতে আমাদের খারাপ অবস্থা না তৈরি হয়। যখন ঢুকতেছে তখন স্বাস্থ্যবিধি তারা মেনে ঢুকতেছে, বাট ভিতরে আসার পর সম্পূর্ণ উল্টো পরিস্থিতি। প্রবেশ মুখে সবাইকে মাস্ক পরার জন্য বাধ্য করছি, প্রয়োজনীয় মাস্ক আমরা সরবরাহ করছি। চিড়িয়াখানায় 33টি প্রজাতির 251টি প্রাণী রয়েছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।
জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। স্প্যান বসানো শেষে এগিয়ে চলছে পদ্মা সেতুতে রোড স্ল্যাবের কাজ। এরই মধ্যে বসেছে অর্ধেকেরও বেশি, 1 বছরের মধ্যে যোগ হবে বাকিগুলো। ধুঁকতে থাকা রেলের স্বপ্ন এখন বুলেট ট্রেনের যুগে প্রবেশের। সম্ভাব্যতা যাচাইয়ের পর শেষ নকশার কার্য, এমন উদ্যোগ বিলাসিতা বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।